এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি সপ্তম শ্রেণীর ইতিহাসের পঞ্চম অধ্যায় মুঘল সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। 1 নম্বর দেখো শূন্যস্থান পূরণ। ক নম্বর দেখো পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 খ্রিস্টাব্দে। খ নম্বর দেখো শেরশাহ কৃষককে ড্যাশ দিতেন, উত্তরটা হবে পাট্টা দিতেন। খ দেখো কৃষকদের রাজস্ব দেওয়ার কথা কবুল করে কবুলিয়ত নামে একটি দলিল রাষ্ট্রকে দিত, ড্যাশে উত্তরটা হবে কবুলিয়ত। ঘ নম্বর দেখো পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় 1556 খ্রিস্টাব্দে। এখানে পানিপথের ত হবে, এখানে থ হয়ে গেছে, এটা ঠিক করে নেবে। ম নম্বর দেখো উচ্চপদস্থ মনসবদারদের বলা হতো আমির। তাহলে শূন্যস্থান পূরণ করো। এইগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে। এছাড়াও আমি এই অধ্যায়ের অনুশীলনের প্রশ্নগুলো আমার চ্যানেলে আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা আমার চ্যানেলে ঢুকেও দেখে নিতে পারো, অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। এরপর চলে আসো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করো। ক নম্বর দেখো গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেন বাবর, শেরশাহ, আকবর, হুমায়ুন। সঠিক উত্তরটা হবে শেরশাহ। খ নম্বর দেখো বাবর বাদশাহ উপাধি নিয়েছিলেন 1507, 1510, 1515, 1520 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটা হবে 1507। গ নম্বর দেখো আকবর নামার রচয়িতা হলেন মিনহাজ ই সিরাজ, আকবর বদায়নী, আবুল ফজল। সঠিক উত্তরটা হবে আবুল ফজল। এরপর ঘ নম্বর দেখো আকবর 10 বন্দোবস্ত চালু করেন 1580, 1590, 1674, 1680 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটা হবে 1580। নম্বর দেখো মুস্তাখাব উদ তাওয়ারিক গ্রন্থটি রচয়িতা ছিলেন আবুল ফজল, বদায়নী, আমির খসরু, ইবন বতুতা। সঠিক উত্তরটা হবে বদায়নী। সঠিক উত্তর নির্বাচন করো। ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি আলোচনা করে দিলাম। এরপর 3 নম্বর দেখো একটি বা দুটি শব্দে উত্তর দাও। এই প্রশ্নের মান কিন্তু 1 মার্কস করে থাকে। ক নম্বর দেখো আকবর নামা কার লেখা, উত্তরটা হবে আবুল ফজল। খ নম্বর দেখো ওয়ার শব্দের অর্থ কি, উত্তরটা হবে একটি বিশেষ অঞ্চল। পরের প্রশ্ন দেখো হিমু কে ছিলেন, উত্তরটা হবে আদিল শাহের সেনাপতি। পরের প্রশ্ন দেখো পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, উত্তরটা হবে আকবর ও হিমুর মধ্যে। এখানেও এটা ত করে নেবে, থ হয়ে গেছে। নেক্সট প্রশ্ন দেখো কাকে রাজা উপাধি দেওয়া হয়, উত্তরটা হবে বীরবলকে। চ নম্বর দেখো ওয়াতন কথার অর্থ কি, উত্তরটা হবে স্বদেশ। পরের প্রশ্ন দেখো 10 বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে চালু হয়, উত্তরটা হবে 1580 খ্রিস্টাব্দে। বর্গে জ নম্বর দেখো আকবরের রাজমন্ত্রী কে ছিলেন, উত্তরটা হবে টোডরমল। পরের প্রশ্ন দেখো দিন ই ইলাহি ধর্মমতের প্রবর্তক কে ছিলেন, উত্তরটা হবে আকবর। নেক্সট প্রশ্ন দেখো মুঘল আমলের সুবা বলতে কি বোঝায়, উত্তর হবে প্রদেশ। এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে। আশা করি এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। পরে 3 নম্বর প্রশ্ন দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এই প্রশ্নের মান কিন্তু 2 বা 3 মার্কসে থাকে। ক নম্বর দেখো বাদশাহ বা পাদশাহ বলতে কি বোঝায়, উত্তরটা দেখো ফার্সি শব্দ পাদ বা পাদর শব্দের অর্থ প্রভু এবং শাহ শব্দের অর্থ শাসক বা রাজা। বাদশাহ বা পাদশাহ শব্দের অর্থ হলো শাসক বা সম্রাট। খ নম্বর প্রশ্ন দেখো সার্বভৌম শাসক বলতে কি বোঝায়, উত্তরটা দেখো সার্বভৌম বলতে বোঝায় সর্বভূমি। সার্বভৌম শাসক বলতে বোঝায় যে শাসকের সর্বভূমি বা গোটা পৃথিবীর উপর আধিপত্য আছে, কিন্তু কোনো একজন মানুষের সমগ্র পৃথিবীর উপর আধিপত্য থাকে না। আসলে একজন শাসক নিজের ক্ষমতায় যে অঞ্চল বা দেশ শাসন করেন তিনি সেখানে সার্বভৌম শাসক। এখানে একটা র করে দাও। ক নম্বর প্রশ্ন দেখো খানোয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে হয়েছিল, উত্তরটা দেখো খানোয়ার যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে হয়েছিল। দিল্লির মুঘল বাদশাহ বাবর ও মেওয়ারের রানা সংগ্রাম সিংহের মধ্যে খানোয়ার যুদ্ধ হয়েছিল। ঘ নম্বর প্রশ্ন দেখো শেরশাহের সংস্কারমূলক কাজগুলি কি কি ছিল, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। উত্তরটা দেখো শেরশাহের সংস্কারমূলক কাজগুলি হলো নিম্নরূপ। 1 নম্বর দেখো রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে শেরশাহ পাট্টা ও কবুলিয়ত ব্যবস্থা চালু করেছিলেন। 2 হচ্ছে শেরশাহ সেনাবাহিনীকে সুগঠিত করার জন্য দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিলেন। এরপর 3 নম্বর দেখো শেরশাহ যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য সড়ক ই আজম নির্মাণ করেছিলেন। 4 হচ্ছে এছাড়াও তিনি ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছিলেন। 5 নম্বর দেখো পথিক ও বণিকদের সুবিধার জন্য তিনি রাস্তার ধারে অনেক সরাইখানা তৈরি করেছিলেন।
এরপর ১ নম্বর দেখো পাট্টা ও কবুলিয়ত বলতে কি বোঝায়। উত্তরে দেখো পাট্টা প্রথমে হেডিং করে নেবে। জমিতে কৃষকদের সত্ত্ব স্বীকার করে শেরশাহ কৃষককে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হয়। পাট্টায় কৃষকদের নাম, জমিতে কৃষকের অধিকার এবং কৃষকের কত রাজস্ব দিতে হবে তার উল্লেখ করা হতো। এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর হেডিং করবে কবুলিয়াত। কৃষক নির্দিষ্ট রাজস্ব দেওয়ার কথা কবুল করে শেরশাহকে যে দলিল দিত তাকে কবুলিয়াত বলা হয়। পরের প্রশ্ন দেখো আবুল ফজল বিখ্যাত কেন। উত্তরটা দেখো আবুল ফজল ছিলেন একজন বিখ্যাত পণ্ডিত, ঐতিহাসিক লেখক এবং মুঘল বাদশাহ আকবরের পরামর্শদাতা। আবুল ফজল রচিত দুটি বিখ্যাত গ্রন্থ হলো আইনি আকবরী ও আকবরনামা। এগুলি মুঘল যুগের ইতিহাস জানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর পরের প্রশ্নে চলে আসো। ৬ নম্বর প্রশ্ন দেখো ওয়াতন বলতে কি বোঝায়। উত্তরটা দেখো ওয়াতন শব্দের অর্থ হলো নিজের ভিটে বা এলাকা বা স্বদেশ। সাধারণ মানুষের কাছে নিজের ভিটে বা এলাকা ছিল ওয়াতন। ৬ নম্বর দেখো মনসবদারি প্রথা বলতে কি বোঝো। এই প্রশ্নটা টিকা হিসাবেও আসতে পারে। উত্তরে দেখো মনসব শব্দের অর্থ হলো পদমর্যাদা। মনসব পদমর্যাদার অধিকারী কর্মচারীদের মনসবদার বলা হতো। প্রত্যেক মনসবদার সরকার নির্দিষ্ট বেতনের পরিবর্তে সেনা ও ঘোড়া রাখতেন এবং সরকারের অনুগত থাকতেন। এই প্রথাকে মনসবদারি প্রথা বলা হয়। মুঘল সম্রাট আকবর ভারতের মনসবদারি প্রথা প্রবর্তন করেছিলেন। এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে প্রশ্ন দেখো টোডরমলের বন্দোবস্ত কাকে বলা হয়। উত্তরটা দেখো টোডরমল ছিলেন মুঘল সম্রাট আকবরের রাজস্ব বিষয়ক প্রধান পরামর্শদাতা। ১৫৮২ খ্রিস্টাব্দে টোডরমল রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে যে ব্যবস্থা প্রবর্তন করেন তা টোডরমলের বন্দোবস্ত নামে পরিচিত। এই ব্যবস্থায় ৩ ধরনের রাজস্ব সংগ্রহের পদ্ধতি নির্ধারণ করা হয়, যথা জাবুত বা জাবতি প্রথা, গল্লা বক্স প্রথা আর নাস্ক প্রথা। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দিলাম। এরপর ৪ নম্বর দেখো রচনাধর্মী প্রশ্ন উত্তর। এই প্রশ্নের মান কিন্তু ৫ নম্বর করে থাকে। ৫ নম্বর দেখো মুঘল সম্রাট আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা দেখো মুঘল সম্রাট আকবরের কূটনৈতিক বিচক্ষণতার শ্রেষ্ঠ পরিচয় ছিল তার রাজপুত নীতি। ভারতীয় শৌর্য বীর্যের প্রতীক রাজপুতদের সঙ্গে সম্রাট আকবর মৈত্রীর সম্পর্ক তৈরি করতে সচেষ্ট ছিল। এরপর হেডিং করবে সম্রাট আকবরের রাজপুত নীতি। রাজপুতদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য সম্রাট আকবর কয়েকটি নীতি অনুসরণ করেছিলেন, যেমন এক হচ্ছে বৈবাহিক সম্পর্কের নীতি। সম্রাট আকবর অম্বরের রাজকন্যা যোধাবাইকে বিকানির ও যোধপুরের রাজপুত রাজকন্যাদের বিবাহ করেন। তাছাড়া আকবর তার পুত্র সেলিমের সঙ্গে রাজপুত রাজকন্যার বিবাহ দেন। ২ হচ্ছে উচ্চ রাজপদে নিয়োগ নীতি। সম্রাট আকবর রাজপুতদের উচ্চ পদে নিয়োগ করে তাদের আনুগত্য লাভ করেছিলেন। রাজা বিহারীমল, ভগবান দাস, মানসিংহ প্রমুখ রাজপুতদের তিনি মনসবদার হিসাবে নিযুক্ত করেছিলেন। ৩ হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান নীতি। রাজপুতদের সাহায্য ও সহযোগিতা লাভের জন্য আকবর তাদের উপর থেকে তীর্থকর বা জিজিয়া কর তুলে দেন এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নেন। ৪ হচ্ছে যুদ্ধনীতি। অনেক রাজপুত রাজ্য আকবরের বশ্যতা স্বীকার করলেও মেওয়ার, রণথম্বর প্রভৃতি রাজপুত রাজ্যগুলি কোনোভাবেই আকবরের বশ্যতা স্বীকার করতে রাজি হয়নি। তাই আকবর মেওয়ারের বিরুদ্ধে যুদ্ধনীতি অনুসরণ করেন। মেওয়ারের রানা উদয় সিংহ ও তার পুত্র রানা প্রতাপ সিংহ আকবরের বিরুদ্ধে বীর বিক্রমের যুদ্ধ করেন। মানে রটা হবে না। রানা প্রতাপ সিংহ ১৫৭৬ খ্রিস্টাব্দে হলদিঘাটির যুদ্ধে আকবরের বাহিনীর হাতে পরাজিত হলেও তার বশ্যতা স্বীকার করেনি। আকবর মৈত্রী ও যুদ্ধনীতি অনুসরণ করে রাজপুতদের নিজ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন এবং মুঘল সাম্রাজ্যের ভিত সুদৃঢ় হয়। এর পরের প্রশ্ন দেখো টিকা লেখো পানিপথের দ্বিতীয় যুদ্ধে। এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা দেখো ১৫৫৬ খ্রিস্টাব্দে দিল্লির নিকট পানিপথ নামক জায়গায় আকবর ও মোহাম্মদ আদিল শাহের সেনাপতি হিমুর মধ্যে যে যুদ্ধ হয়েছিল তা ইতিহাসে পানিপথের দ্বিতীয় যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে আকবর হিমুকে পরাজিত করে দিল্লি ও আগ্রা পুনরুদ্ধার করেন। এরপর হেডিং করবে পানিপথের দ্বিতীয় যুদ্ধের কারণ। সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর শের শাহের ভ্রাতুষ্পুত্র আদিল শাহের সেনাপতি হিমু দিল্লি দখল করেছিলেন। পিতৃরাজ্য পুনরুদ্ধারের জন্য আকবর এই যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন।
এরপর হেডিং করবে পানিপথের দ্বিতীয় যুদ্ধ। আকবর ও তার অভিভাবক বৈরাম খাঁ দিল্লি জয়ের জন্য সসৈন্যে অগ্রসর হন। দিল্লি দখলে হিমু তাদের বাধা দেওয়ার জন্য অগ্রসর হন। 1556 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর দিল্লির নিকট পানিপথের প্রান্তরে আকবর ও হিমুর মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধে আকবর জয়লাভ করেন। এরপর হেডিং করবে গুরুত্ব। ভারতের ইতিহাসে পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব অপরিসীম। এই যুদ্ধে পরাজয়ের ফলে হিমুর হিন্দু রাজ্য প্রতিষ্ঠার ইচ্ছা শেষ হয়ে যায়। এই যুদ্ধে জয়লাভ করে আকবর ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। গ নম্বর দেখো, মুঘল আমলে জায়গিরদারি ব্যবস্থার সম্পর্কে টিকা লেখো। এখানে হস্যি হবে, দীর্ঘি হয়ে গেছে, ঠিক করে নেবে এটা। উত্তরে দেখো, মুঘল শাসন ব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি ছিল জায়গিরদারি ব্যবস্থা। মুঘল আমলে অনেক মনসবদারকে নগদ বেতনের পরিবর্তে জায়গির দেওয়া হতো। এই ব্যবস্থাকে জায়গিরদারি ব্যবস্থা বলা হতো। তাহলে এটা শর্ট কোশ্চেন হিসাবেও তোমরা লিখে নিতে পারো। মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে এই জায়গিরদারি ব্যবস্থায় অনেক সমস্যা বা সংকট সৃষ্টি হয় এবং সম্রাট ঔরঙ্গজেবের রাজত্বকালে এই জায়গিরদারি সংকট চরম আকার ধারণ করে। এরপর হেডিং করবে জায়গিরদারি সংকটের কারণ। এবার পয়েন্টস করবে জায়গিরদারের সংখ্যা বৃদ্ধি। সম্রাট জাহাঙ্গীরের সময় থেকে মুঘল সম্রাটগণ যথেচ্ছভাবে জায়গিরদারের সংখ্যা বৃদ্ধি ঘটান। ফলে উর্বর জায়গির পাওয়ার আশায় জায়গিরদারদের মধ্যে দরাদরি শুরু হয়। এরপরের পয়েন্টস করবে হিসাবের গড়মিল। জায়গিরদারি সংকটের অন্যতম কারণ ছিল রাজস্বের হিসাবে গড়মিল বা জমা ও হাসিলের মধ্যে ফারাক। জমা বলতে বোঝায়, এখানে একটা অন্তঃস্থ হবে, জায়গির থেকে যে পরিমাণ রাজস্ব আদায় হবে তার সরকারি হিসাব। আর হাসিল বলতে বোঝায় বাস্তবে যে পরিমাণ রাজস্ব আদায় হতো। জায়গিরদাররা উর্বর জায়গির পাওয়ার জন্য নানা অত্যাচার ও দুর্নীতির আশ্রয় নিতেন। এই জায়গিরদারি সংকট মুঘল সাম্রাজ্যের পতন ডেকে এনেছিল। এরপর হেডিং করবে ফলাফল। জায়গিরদারি সংকটের ফলে মুঘল সম্রাটগণ আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলেন। আয়ের অনিশ্চয়তার জন্য মনসবদাররা নির্দিষ্ট পরিমাণ সৈন্য রাখতেন না। এর ফলে মুঘল সাম্রাজ্য দুর্বল হয় এবং তার পতন ত্বরান্বিত হয়। তাহলে আজকে আমি যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করে দিলাম। তোমরা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়বে। আশা করি তোমাদের এক্সামে অনেক প্রশ্নই কমন পেয়ে যাবে। আমি এটা সাজেশন করে তোমাদের এই প্রশ্নগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করে দিলাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে। আর পড়ার ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে এখনও যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানে শেষ করছি। পরে দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে।